আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাদি শুটার ফয়সালের সঙ্গে জুম্মার ছবি নিয়ে যা জানা গেল। হাদি হত্যার ভারতে গ্রেপ্তার দুজনকে ফিরিয়ে আনা হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাম্পে তেল নেই, আক্ষেপ নিয়ে ফিরছেন ক্রেতারা। ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষ জানাব তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাদির শুটার ফয়সালের সঙ্গে জুম্মার ছবি নিয়ে যা জানা গেল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ভারতে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর রিউমার স্ক্যানারকে তথ্য নিশ্চিত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সাল ও ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুম্মার একসঙ্গে তোলা ছবি দাবিতে একটি ফটো প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ফয়সালের সঙ্গে জুম্মার এ ছবিটি আসল নয়, প্রকৃতপক্ষে এআই এর মাধ্যমে ছবি তৈরি করে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধান, উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। গুগলের সিন্থ আইডি প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। গুগলের দাবি, কন্টেন্ট তৈরি হওয়ার মুহূর্তেই এ ওয়াটারমার্ক যুক্ত হয় এবং ক্রপ করা, ফিল্টার প্রয়োগ বা ফ্রেম রেট পরিবর্তনের মতো সম্পাদনার পরও এটি টিকে থাকে। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কিনা জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করলেই সিন্থ আইডি ওয়াটারমার্ক আছে কিনা পরীক্ষা করে জানিয়ে দেয়। হাদি হত্যার ভারতে গ্রেপ্তার দুজনকে ফিরিয়ে আনা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনীতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি জানান, দুদেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়কের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে। এ সময় তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মব সহিংসতা হিসেবে আখ্যায়িত করার প্রবণতা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ। তার ভাষায়, কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে ঘটে। কোথাও যদি কাউকে আটক করে নির্যাতন করা হয় সেটি একটি নির্দিষ্ট অপরাধ, এর আলাদা আইনের সংজ্ঞা রয়েছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, প্রকৃত অর্থে যদি কোথাও জনতা আইন হাতে তুলে নেয় বা গণ উত্তেজনা সৃষ্টি হয় তাহলে সেটি মব পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মব কালচার থাকা উচিত নয়, আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদক ব্যবসা, পরিবহন, প্রচার ও বাণিজ্য সবকিছু বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারিদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্যে তালিকা ঘোষণার কোনো পরিকল্পনা নেই। প্রকাশ্য তালিকা অনেক সময় রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে, তাই পেশাদার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কক্সবাজার শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শহরে নতুন করে অযান্ত্রিক যানবাহনের সংখ্যা বাড়তে দেওয়া হবে না এবং নির্ধারিত সীমার বাইরে লাইসেন্স দেওয়া হবে না। এছাড়া একটি লাইসেন্সের অধীনে একাধিক যানবাহন চলতে না পারে সেই বিষয়ে নজর দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বা অচল যানবাহন বাদ পড়ে গেলে সে সংখ্যা নতুন করে পূরণ করা হবে না, ফলে ধীরে ধীরে মোট যানবাহনের সংখ্যা কমে আসবে। পাম্পে তেল নেই, আক্ষেপ নিয়ে ফিরছেন ক্রেতারা। ডিপোগুলো থেকে ফিলিং স্টেশনের জন্য পেট্রোল, অকটেন ও ডিজেলের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর তেল না পেয়ে ফিলিং স্টেশন ত্যাগ করতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। দুপুরে তেজগাঁও 5টি ফিলিং স্টেশন ঘুরে 4টিতেই তেল পাওয়া যায়নি।
মাত্র একটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ হয়েছে অপেক্ষার সারি। তেজগাঁও এলাকায় ক্লিন ফুয়েলের একটি পাম্পে তেল ধারণ করতে থাকা প্রাইভেট কার চালক হাসান বলেন, সকাল 10টা থেকে অপেক্ষায় থাকতে থাকতে দুপুর 1:30টায় 10 লিটার তেল সংগ্রহ করতে পারলাম। এই স্টেশনের একজন কর্মী জানান, রেশনিং চালুর পর তাদের চাহিদা দাঁড়িয়েছে 4000 লিটার, কিন্তু অকটেন ডিজেল সহ দৈনিক পাওয়া যাচ্ছে 22,000 লিটার। পাশের সাউদার্ন ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আরিফ বলেন, গতকাল রোববার বিকেল 4টায় যে পরিমাণ তেল দিয়ে গেছে, আজ সকাল 9টার মধ্যে তা শেষ হয়ে গেছে। তখন কয়েকশো গাড়ি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে গেছে। আজ বিকেলে আবার তেলের লরি বা ট্যাঙ্ক আসবে। ডিপো থেকে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে জানিয়ে আরিফ বলেন, সংকট শুরুর আগে দৈনিক 27,000 লিটার তেল পেতাম, রোববার দিন 13,000 লিটার, ফলে ক্রেতা ফিরে যাওয়া স্বাভাবিক। পাশের আরেকটি ফিলিং স্টেশন সততার ব্যবস্থাপক বলেন, গত 3 দিন কোনো তেল দেয়নি ডিপো থেকে। আমাদের দৈনিক 13,000 লিটার চাহিদা থাকলেও বিকেলে 4,000 লিটার দেবে বলে জানতে পারলাম। একই পরিস্থিতি দেখা গেছে 7 রাস্তায় ফিলিং স্টেশনে। দুপুরে সেখানে অলস সময় কাটানো কর্মীরা জানান, গতকাল দিবাগত রাত 2টা নাগাদ তাদের তেল শেষ হয়ে যায়। 18,000 লিটার চাহিদা থাকলেও আজ বিকেলে সরবরাহ করা হয় 9,000 লিটারের মতো। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে দেশের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে আশঙ্কায় সরকার ডিজেল, অকটেন ও পেট্রোল রেশনিং শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য 10 লিটার অকটেন বা পেট্রোল সরবরাহ সীমা নির্ধারণ করা হয়েছে। এসইউভি, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাসের 70 থেকে 80 লিটার এবং দূরাপাল্লার বাস, ট্রাক ও কন্টেইনারের ট্রাকে 200 থেকে 220 লিটার ডিজেল সরবরাহ করা যাবে। ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ কাতারের প্রধানমন্ত্রীর। কাতার ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম বিন জাবের আল থানি। গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো আমরা বারবার বলেছি যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা অংশ নিচ্ছি না এবং কোনোভাবে উত্তেজনা বৃদ্ধির পক্ষে নই, বরং কূটনীতিকভাবে সংকটের সমাধান করা যায় কিনা সে চেষ্টা করছি। কিন্তু যুদ্ধ শুরুর 1 ঘণ্টার মধ্যে আমরা দেখলাম কাতার এবং উপসাগরীয় দেশগুলোতে নির্বিচারে হামলা করছে ইরান। সম্প্রতি প্রেসিডেন্ট পেজে বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার কারণে তিনি ক্ষমাপ্রার্থী, কিন্তু তার এই বক্তব্যের পরও আমাদের লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রেখেছে ইরান। এটা বড় ধরনের বিশ্বাসঘাতকতা এবং বন্ধুসুলা প্রতিবেশী দেশগুলোতে হামলার মাধ্যমে ইরান যে ভুল করছে তার সবকিছু ধ্বংস করবে। তবে আমরা কোনো প্রতিশোধমূলক হামলায় যাব না, বরং ইরানের সঙ্গে সংলাপ এবং কূটনীতিক পন্থায় সংকট সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থাপন করা নিজেদের সেনা ঘাঁটিগুলোকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ইরান মূলত হামলা চালাচ্ছে এসব সেনা ঘাঁটি ও মার্কিন সেনা স্থাপনাগুলোকে লক্ষ্য করে। তবে এর পাশাপাশি গত কয়েকদিনে সৌদি, কুয়েত, কাতারের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে ইরান। কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত 24 হেক্টরের আল উদাইদ বিমান ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড শপ্ত দপ্তর। এখান থেকে পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযানগুলো পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই মার্কিন ঘাঁটিতে প্রায় 10,000 সৈন্য রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।